আমরা পুরনো ওটি রোড যেটা দাঁতনের ভেতর দিয়ে গেছে, সেই ওড়িশা ট্রাঙ্ক রোডের আমরা তথাকথিত নতুন বাজার বলা হয়, সেখান থেকে যে রাস্তাটা যাচ্ছে পশ্চিম দিকে সেটা সুবর্ণরেখা নদী পর্যন্ত পৌঁছাচ্ছে, ওই জন্য ওই মোড়টাকে বলা হয় নদীঘাট মোড়। আমরা এই পথেই অন্তত 300 মিটার এলেই আমরা শ্যামলেশ্বর মন্দির পাবো, দাঁতনের প্রাচীনতম শিব মন্দির, শ্যামলেশ্বর শিব মন্দির। আজকে আমরা এখানে থামছি না, কিন্তু এটাই হলো শ্যামলেশ্বর শিব মন্দির আর কি। আমরা শ্যামলেশ্বর শিব মন্দিরকে ডান দিকে রেখে আমরা নদীঘাট, সুবর্ণরেখা নদীঘাটের দিকে এগিয়ে চলেছি। আচ্ছা, যেটা বলছিলাম যে সুবর্ণরেখার জল যে সমস্ত এলাকা দিয়ে গেছে সেখানে কিন্তু বন্যার জলের সঙ্গে ওই পলাশের বীজ চলে যেত এবং পলির নরম মাটিতে গাছ হতো, এবং সেই গাছকে তৎকালীন মানবিকতার দিক থেকে কেউ কাটতো না। হ্যাঁ, কিন্তু ক্রমান্বয়ে বুঝতেই পারছেন জনঘনত্ব বাড়ার পরে এবং মানুষের ওই নীতিবোধ থেকে সরে আসার ফলে পলাশ গাছ সবাই যে যার প্রয়োজনে কেটে নিয়ে নিল, কিন্তু নতুন করে আর পলাশ গাছ কেউ লাগাচ্ছে না, যার ফলে আমরা ওই জায়গায় আর পলাশ গাছ দেখতে পাচ্ছি না। এই জায়গাটার নাম মানিকা ডাঙ্গর, এখানে হাট হয়, ওই খাঁচা সব দেখছেন, আর পাশেই প্রাইমারি স্কুল। এই ডাঙ্গর শব্দটা নদীর এপাশে দুটো মৌজা আছে, মানিকা ডাঙ্গর, বালি ডাঙ্গরি। ডাঙ্গা থেকে হ্যাঁ, ডাঙ্গা, কিন্তু সেই ডাঙ্গার ব্যাকগ্রাউন্ড আলাদা। সেটা হচ্ছে যে আদিবাসী শব্দে, হ্যাঁ, ডুংরি হচ্ছে উঁচু জায়গা, হ্যাঁ, কিন্তু ডুংরিতে চাষ হয় না এমন উঁচু জায়গা, অনুর্বর জায়গা আর কি। এবং সেই সূত্রেই এই ডুংরি থেকে ক্রমান্বয়ে উঁচু জায়গা হিসেবে কিন্তু এই নাম হয়েছে। এর নাম মানিকা ডাঙ্গর, সেটা বালি ডাংরি বলছে। আবার ডাংরিরও আদিবাসী ভাষাতে ডুংরি আর ডাংরির তফাৎ আছে। ডুংরি হচ্ছে উঁচু জায়গা, ডাংরি মানে কিন্তু গরু। হ্যাঁ, মৌজা। আর এটা আমরা যাচ্ছি, আমরা মানিকাডাঙ্গর ক্রস করছি, সামনে বেলমোলা। মখমলপুর সেই অর্থে এই মুহূর্তে একটু বিখ্যাত এক ব্যক্তির জন্মস্থান, রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়ন্তী সোরেন এইখানকার আদিবাসী পাড়ায় জন্মেছিলেন, পরে বাবা চাকরির সূত্রে কলকাতা চলে যান। এখনো যোগাযোগ আছে আমাদের এখানকার সঙ্গে। একটা জোনে আছে, হ্যাঁ, স্টেটকে রিপ্রেজেন্ট করছে। এখন আমরা নদীঘাটে হ্যাঁ যাচ্ছি, বেলমুলা নদীঘাটে প্রায় পৌঁছে গেলাম। 50 টাকা দিতে হবে গেটে। ছোট্ট ব্যাপার আছে। আজ রবিবার তো, আজ অস্বাভাবিক ভিড় হবে। আমার ব্যাগটা একটু দিলে ভালো হতো। আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা আমরা ফেয়ার ওয়েদার। হ্যাঁ, আমরা বাংলা ছেড়ে ওড়িশার দিকে যাচ্ছি। সুবর্ণরেখা দেখেছেন কি দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরো এগুলো জল থাকলে না আরো ভালো লাগতো। জল থাকলে আর ফেয়ার ওয়েদার ব্রিজটা পেরিয়ে গেলেই মানে উড়িষ্যা। হ্যাঁ, এখন এটার মধ্যে ডিসপিউট চলছে। উড়িষ্যা বলছে আপনাদের এদিকটাও আমাদের ছিল, আমরা বলছি না, যেখানে জল সেটাই মানে সীমারেখা। জল পাল্টে যায় প্রত্যেক বছর, আজকে এখানে আছে, পরের কত বছর ওদিকে ছিল। এখন একটু জল কম আছে, জল এখন কম থাকবে। হ্যাঁ, ওটা আস্তে কিন্তু আস্তে বৃষ্টির সময় অংশটা খুব স্লো যাবে। বৃষ্টির সময় পুরো নদী ভর্তি হয়ে টইটুম্বর হয়ে যায়, আর খুব সুন্দরও লাগে সেই সময়টা। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। তো এই সুবর্ণরেখা নদী পেরিয়ে আমরা এপাশটা এলাম। তো এই যে নদী যে রাস্তাটা দিয়ে আমরা পেরিয়ে এসেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই রাস্তা।
রাস্তা বলতে ফেয়ার ওয়েদার ব্রিজ। এটা এই শীতের সময় তৈরি হয়, আবার বর্ষাকালে এই ব্রিজটা বন্ধ হয়ে যায়, আসলে জল তার উপর দিয়ে ফ্লো করতে শুরু করে দেয়। অসাধারণ সুন্দর একটা দৃশ্য এবং জায়গা। কিলোমিটার শুকিয়ে চলে যায় আমার এটা ফাটার সময় জলটা কাছে আছে। এটা লাভ। তবে যতগুলো বীজ দেখলাম সবচেয়ে আমাকে পুরীর সমুদ্র সৈকতটাই ভালো লেগেছে। গরুর গাড়ি সচরাচর দেখতে পাওয়া যায় না, তাই না? তুলো এখন গরুর গাড়ি সচরাচর দেখতে পাওয়া যায় না, সুন্দর লাগছে। এরপরে আমরা বাংলায় ঢুকবো। এটা উড়িষ্যা চলছে, চূড়ামণিপুর শেষ গ্রাম উড়িষ্যা। ও, এটা চূড়ামণিপুর। পেরোলাম চূড়ামণিপুর। চূড়ামণিপুর পেরোচ্ছি তাহলে, তাই তো? উড়িষ্যার শেষ গ্রাম। উড়িষ্যার শেষ গ্রাম। আমরা বাংলায় ঢুকবো। ঘোরান, এটা আমজাম মোড়। এখান থেকে বাঁ দিকে আমরা বেড়াজাল হয়ে বালিগড়িয়া হয়ে স্বস্তিনী মন্দির যাব। এটা আমরা টুয়ার্ডস বেড়াজাল যাচ্ছি। আমজাম মোড় থেকে আমরা বেড়াজাল গ্রামের ভেতর দিয়ে আমরা বালিগড়িয়া পৌঁছবো। বালিগড়িয়া থেকে আরও প্রায় 9 কিলোমিটার হচ্ছে স্বস্তিনী শিব মন্দির। হ্যাঁ, রাস্তার উত্তর দিকে মন্দির, সেটা সহস্রলিঙ্গ মৌজা, আর রাস্তার দক্ষিণ দিকে সাতপৌটিয়া মৌজা। এবারে আমরা সেই সীমানা রেখা ধরে লালমোরামের রাস্তা ধরে মন্দিরের কাছে যাচ্ছি। আমরা মন্দিরের কাছে পৌঁছলে বাকি কথাগুলো বলবো। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের সামনেটা, এই যে দুটো সিংহ যেন হাঁ করে দাঁড়িয়ে আছে। দেখুন, খুব সুন্দর লাগছে, সত্যিই খুব সুন্দর, অসাধারণ। আমার তো খুব ভালোই লাগছে। আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে ঝাড়গ্রাম জেলা, এক সময়ের অবিভক্ত মেদিনীপুর জেলার একটা অংশ, ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির অধীনে দাঁড়িয়ে আছি স্বস্তিনী সহস্রলিঙ্গ শিব মন্দিরের প্রাঙ্গণে। স্বস্তিনী সহস্রলিঙ্গ শিব মন্দির এই কারণেই বলা হয় যে এই শিবলিঙ্গের গায়েই 100টি ক্ষুদ্র ক্ষুদ্র শিবলিঙ্গের নমুনা রয়েছে এবং এর পেছনে মিথ, এটা কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি যে চন্দ্রকেতু রাজা এই শিব মন্দিরটি গড়ে তুলেছিলেন। আজ থেকে 50 বছর আগে আমি এখানে আগে এসেছি, তখন দেখেছি খুব ভাঙাচোরা অবস্থায় ছিল। এর পাঁচিলও ছিল মাকড়া পাথরের এবং মন্দিরটিও মাকড়া পাথরের তৈরি। আমরা এই নমুনা একই রকমভাবে পেয়েছি দাঁতনের শ্যামলেশ্বর মন্দির এবং রামেশ্বর মন্দির, সবগুলি শিব। এবং এই শিবের মন্দিরগুলি যে গঠন ছিল ওড়িশা রীতির দেউল রীতি, সেই রীতিতেই এই মন্দির গঠিত হয়েছিল এক সময়। তারপরে দীর্ঘকাল ভগ্নপ্রায় অবস্থায় ছিল। গত 10 বছরে এই সরকারের আমলে স্থানীয় নয়াগ্রাম পঞ্চায়েত সমিতি এই এলাকার এই মন্দিরের ভেতরে পরিকাঠামোগত উন্নয়ন করেছে। উদাহরণ হিসেবে আমরা চারপাশে যে পাঁচিলের পাশে যে ঘেরাও জায়গাটা দেখছি, এখানে শিবরাত্রির মেলার সময় প্রচুর মহিলা সারা রাত দীপ জেলে বসে থাকেন। এখন এত ভক্ত আসেন যে মন্দিরের প্রাঙ্গণের মধ্যেও জায়গা হয় না। তারা চারদিকে সারা রাত প্রদীপ জেলে বসে তারা শিবের সাধনা করেন বা তাদের ব্রত উদযাপন করেন। অনেকের জীবনে বিভিন্ন মানসিক থাকে, তাদের সেই মানসিক সম্পূর্ণ হলে তারা আসেন, অথবা কেউ ভাবেন আমি যদি এভাবেই আমার ব্রতটা উদযাপন করি তাহলে আমার মানসিক পূরণ হবে, ঈশ্বর আমার প্রতি সদয় হবেন। এই স্বস্তিনী শিব মন্দিরের এটাই হলো সবথেকে জনপ্রিয় উৎসব এবং এলাকায় এটা পরিচিত। তাই এই মন্দিরের নামে
কেন স্বস্তিনী হলো তার কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আমার একটা অক্ষম চেষ্টা আছে যে সহস্র রূপে তিনি, মাঝের রূপে শব্দটা যদি বাদ যায় তাহলে সহস্র তিনি থেকে স্বস্তিনী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানি 1592 খ্রিস্টাব্দের পরে মানসিংহের চেষ্টায় এই এলাকা যখন মোগলের অধীনে আসে তখন টোডরমলকে দিয়ে এলাকার জমি মাপার কথা বলা হয়। তখনকার নিয়ম অনুসারে গ্রাম ছিল না, তখন মৌজা বলা হতো। তাই খুব অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে এই মন্দিরটি যেখানে আছে এটা হচ্ছে সহস্রলিঙ্গ মৌজা, আর ঠিক পাশে যে গ্রামটা গড়ে উঠেছে সেটা হলো সাতপৌটিয়া মৌজা। সাতপৌটিয়া মৌজা 12 নম্বর চন্দ্ররেখা গ্রাম পঞ্চায়েতের অধীনে, আর যেটা মন্দির সহস্রলিঙ্গ মন্দির এটা 10 নম্বর বালিগড়িয়া গ্রাম পঞ্চায়েত, যাকে সহস্রলিঙ্গ গ্রাম পঞ্চায়েত বলে। এভাবেই সেকালের যুগে অর্থাৎ মোগল শাসনে এইভাবে ভূমি মাপা হয়েছিল, তার চিহ্নিতকরণ ছিল। কিন্তু ইংরেজ আমলে ইংরেজ এসে মৌজা শব্দটাকে মুছে দেওয়ার চেষ্টা করে। তারা বলে যে গ্রাম, থানা, জেলা এভাবেই ঠিকানা নির্দিষ্ট করে। তাই আজ আমরা সাতপৌটিয়া মৌজাকে সাতপৌটিয়া গ্রাম বলি, আর সহস্রলিঙ্গ মন্দিরকে আমরা ওই মৌজা হিসেবেই চিহ্নিত করি, কারণ আমাদের জমিবাড়ির লেনদেনের ক্ষেত্রেও মৌজাটিকে ব্যবহার করা হয়। এই সহস্রলিঙ্গ শিব মন্দিরের যে গঠনাকৃতি তার মধ্যে শ্যামলেশ্বর এবং রামেশ্বরের ক্ষেত্রে একটাই গঠনকে মিল পাওয়া যায়, যে এটি একটি আয়তক্ষেত্রের মধ্যে মন্দিরটি গড়া, এবং অধিকাংশ শিব মন্দির হয় পূর্ব দিকে মুখ করে, কিন্তু স্বস্তিনী শিব মন্দিরের মুখ হচ্ছে পশ্চিম দিকে। শিব মন্দিরের যে বাস্তুতন্ত্র, যেটা ওড়িয়া রীতিতে আমরা আজ পর্যন্ত জেনে এসেছি, যে মন্দিরটি কখনো হতে পারে পূর্বে অথবা পশ্চিমে। কেন না, দিনে অন্তত একবার সূর্যকিরণ যাতে মন্দিরের গর্ভগৃহে পৌঁছতে পারে, তাই শিব মন্দিরের বাস্তুতন্ত্র এটাই পালন করে। এবং লক্ষণীয়, আপনারা দেখবেন রামেশ্বর, শ্যামলেশ্বর এবং স্বস্তিনী উভয় শিব মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো জানালা নেই, এবং সেই অন্ধকার গর্ভগৃহেই বিগ্রহ থাকেন বা শিবলিঙ্গ রয়েছেন, তাকে পূজা করা হয় তার পদ্ধতি অনুসারে। আমরা যেটুকু নথি পাচ্ছি তাতে পাওয়া যাচ্ছে 1850 খ্রিস্টাব্দে কুলটিক্রির রাজা মানধাতা তিনি সাতপৌটিয়া মৌজায় বর্তমান বসে থাকা যে পতি পরিবার তাদের পূর্বপুরুষকে এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে যান এবং তার জন্য কিছু সম্পত্তিও দান করেন। সেই পতি পরিবার মন্দিরের কাছেই বসবাস করেন এবং এখনও অনেকে তাদের মধ্যে ভাগাভাগি করে এই মন্দিরের পূজা চালিয়ে যাচ্ছেন, এবং স্থানীয় প্রশাসন চেষ্টা করেছে পরিকাঠামোগত উন্নয়ন করবার, এবং আমরা সড়ক পথে এলাম, যে সেই সড়ক পথে এসেই গ্রামের মধ্যে ঢুকে আমরা মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে এই কথাগুলো বললাম। আপনার নাম? চন্দনপতি। আপনি তো এই মন্দিরের পুরোহিত। হ্যাঁ হ্যাঁ। আপনারা প্রতি পরিবার সবাই তো এই মন্দিরের পুরোহিত? সবাই পুরোহিত। আচ্ছা, আমরা পুরনো নথি থেকে জানলাম হ্যাঁ। যে 1850 খ্রিস্টাব্দে কুলটিক্রির রাজা প্রতি পরিবারকে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে যান। কুলটিক্রির রাজা নয়, ওটা ভুল, ওটা চন্দ্রকেতু রাজা। আচ্ছা, চন্দ্রকেতু রাজা এইখানে আমাদের আছেন, এই যে চন্দ্ররেখা গড় রয়েছে ওই গড়ের রাজা ছিলেন চন্দ্রকেতু রাজা। উনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, এবং এই মন্দিরের প্রথম যখন এই মন্দিরে আমরা যেটা শুনেছি দাদু মানে আমাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন ওনাদের কাছ থেকে যেটা শুনেছি আমরা, এটা পুরো জঙ্গলে পরিপূর্ণ ছিল। সেইখান থেকে প্রথম রাখালরা যে আগে যে গরু চড়াতো, সেই গরু চড়তো, সেই গরু থেকে অটোমেটিক একটা গাভী এসে সেখানে কী হতো, প্রত্যেকদিন দুগ্ধ সেখান থেকে তার অটোমেটিক দুগ্ধ সেখানে প্রদান হতো আর কি, নিষ্কৃত হতো। তো সেই থেকে যখন ওটা প্রতিদিন হওয়ার পরে কিছু ছেলে বালক যারা তারা রাখাল বালক তারা দেখতে পায় এবং সেটা রাজার কাছে খবর যায়। রাজার কাছে যখনই খবর যায় রাজা এসে এখানে খোঁড়াখুঁড়ি শুরু করেন। খোঁড়ার পর দেখেন যে শিবলিঙ্গ ওখানে আছেন, দিয়ে তারপরে যিনি দেবতা উনি আস্তে আস্তে শিবের লিঙ্গ উনি আস্তে আস্তে বাড়তে থাকেন। রাজা এখানে মন্দিরের ব্যবস্থা করে দেন, মন্দির করে দেন, এবং এমন সিস্টেমে করা হয়েছে রাজার যেহেতু মুখটা আছে আপনার এই দিকেই, মানে যেটাকে বলা হয় আপনার পূর্ব দিকে, তাই রাজা যাতে পশ্চিম দিকে ওরা আসছেন, উনার মুখটা মানে আপনার রাজ দরবারের মুখটা পূর্ব দিকে আর কি। অবশ্যই উনি সকালবেলা উঠে যাতে ঠাকুরের দর্শন করতে পারেন, প্রতিদিন তো আসা সম্ভব নয়, তো যাতে দর্শন করতে পারেন সেই জন্য ঠাকুরের মুখটা করেছেন, দরজার মুখটা করেছেন পশ্চিম দিকে, যাতে রাজ দরবার থেকে উনি প্রতিদিন স্নান করে যাতে ঠাকুরের দর্শন করতে পারেন। তো সেই
সেই থেকে সেই রাজা আমাদের যিনি পূর্বাপুরুষ উনি আমাদের যেটা আছে ব্রহ্মচারী আর কি, আমাদের যেটুকু যখন উপনয়ন হয় তখন আমরা আগে তো ছোট বয়সে উপনয়ন হতো, এই আপনার 9 বছর 10 বছর বয়সে উপনয়ন হতো। উপনয়ন যখন হয় উপনয়নের সময় আমাদের যিনি পূর্বাপুরুষ উনি আমাদের অ্যাকচুয়ালি আদি বাড়ি হচ্ছে যাজপুর, আমরা হচ্ছি উড়িষ্যা বামুন যাজপুর, ওখান থেকে উনি ওই ব্রহ্মচারী হয়ে চলে আসেন। তখন উনি ঘুরতে থাকেন, ব্রহ্মচারী যারা তারা প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরেন, যা যে খুশিতে যা দেয় সেটা নিয়ে খান, ওনারা সেইভাবে থাকেন, আর বাড়ি যাওয়ার নিয়ম নেই, আর বাড়ি ঘুরে যাওয়ার কোনো নিয়ম নেই। সেই থেকে রাজা খবর পান যে এরকম একজন ব্রহ্মচারী ব্রাহ্মণ ছেলে উনি ঘুরছেন, তখন উনি কি করেন তাকে নিয়ে রাখেন যে এই পূজার দায়িত্ব উনাকেই দেন। উনি সেই দিন থেকে পুজো করেন এবং এইখানে যত সম্পত্তি বাড়ি আমাদের যা কিছু আছে স্থাবর অস্থাবর যা আছে ওই রাজা আমাদেরকে দিয়ে যান এবং ওটা আমাদের রেকর্ডভুক্ত, রাজা আমাদের নামেই করে দিয়ে যান। এই মাঠ, এখানে পুকুর একটা রয়েছে, মাঠ রয়েছে, চারিদিকে মাঠ রয়েছে, এখানে জমিন রয়েছে। সেই চন্দ্রকেতু রাজাই আমাদেরকে এনে এখানে রাখেন পুজো করার জন্য এবং সেই চন্দ্রকেতু রাজাই উনি মন্দির প্রতিষ্ঠিত করেছেন। ওটা ঠিক মতো আমরা বলতে পারবো না, তবে মিনিমাম 5-7 পুরুষ আমাদের আগের। এখন আমরা যাজপুর গেছি, আমাদের ওখানে যে স্থায়ী বাড়ি আছে ও বাড়িও আমরা দেখেছি, তো সেটা কতদিন আগে সেটা বলা অসম্ভব আর কি। আপনার কথা ঠিকই, কিন্তু মজা হচ্ছে যে চন্দ্রকেতু রাজার পরবর্তীকালে কেউ লিখিত ইতিহাস রেখে যান না, রেখে যান। এবারে ইংরেজ আমাদের দেশে আসার পরে তারা এই সমস্ত এলাকাগুলো ঘুরে একটা ইতিহাস সংগ্রহ করেছিল। তাদের লেখা ইতিহাস থেকে আমরা পাচ্ছি সেই সময় যেহেতু চন্দ্রকেতু ছিলেন না, তাই কুলটিকরির রাজা এই এলাকাগুলো নজরে রাখতেন, দেখতেন। কুলটিকরি রাজার যে দলিলটা করে দিয়ে যান সেই দলিলটাই পাওয়া যাচ্ছে যে 1850 খ্রিস্টাব্দে আমরা নথি পাচ্ছি। তারা কিন্তু চন্দ্রকেতু ছিলেন, আমরা তো গড় যাব, সেই জন্য আপনাকে এই শব্দটা ব্যবহার করেন, কারণ একদিন রাজা তো সব দিন থাকেন না, কালক্রমে পরিবর্তিত হয়। অতএব যারা দায়িত্বে থাকেন, আজ যেমন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতি এই মন্দিরটা সংরক্ষণ করেছে, অতএব পঞ্চায়েত সমিতি ছিল সে সংরক্ষণ করেছে, অন্য কেউ আসবে সে সংরক্ষণ চালাবে, বাড়াবে। আর চোখের সামনে তো আমি দেখেছি 50 বছর আগে একটা মাকড়া পাথরের ঘেরা জায়গা ছিল, আজ এত পরিচ্ছন্ন চেহারা। যাকে তাহলে আপনারা মোট এখন কটি পরিবার? আমরা বর্তমান প্রথম হচ্ছে 2টো ফ্যামিলি, আচ্ছা, পরে সেটা ভাগ হয়েছে। এখনো একটা ফ্যামিলি 6 মাস পুজো করেন, আর একটা ফ্যামিলির 3 জন ভাগ 2 মাস করে পুজো করেন। পাশাপাশি আমি আরেকটা জেনে নেব, সেটা হচ্ছে যে চন্দ্রকেতু গড়ের যে অংশে আদিবাসীরা দশমী দুর্গাপূজার দিন পূজা করেন, নবমীর আমারই গুলিয়েছে, নবমীর দিন দাসাই পরব উপলক্ষে, সেটা এই মন্দিরের পুরোহিতরা যান, আমরাই পুজো করি ওখানে। ওখানে জমিন রাজার আমাদেরকে জমিন দিয়ে গেছেন, 6 বিঘা জমিন ওখানে আছে। ওই জমিন আমরা লোককে দিয়ে দিই, আগে ফসলটা নেওয়া হতো, দিয়ে সেই জমিন প্রত্যেক বছরে 2বার পুজো হয়। একটা হচ্ছে মকর সংক্রান্তির দিন, আর একটা হচ্ছে নবমীর দিন, আপনার দুর্গাপুজো নবমীর দিন। এবং মকর সংক্রান্তির দিন যেটা পুজো হয় এরকম নর্মাল পুজো যেরকম হয় সেরকম হয়, কিন্তু আপনার নবমীর দিন যেটা হয় সেখানে 2টো, একটা পাঁঠা আর একটা হচ্ছে আপনার যেটা বলা হয় ভেড়া, ওটা বলি পড়ে ওখানে নবমীর দিন বলি পড়ে। ওখানে মা চণ্ডী রয়েছেন, ওই চণ্ডীর পুজো হয়। চণ্ডীর পুজো হওয়ার পরে ওখানে বলি পড়ে, বলি পড়ার পরে ওরাও তারপরে তারা ওদের ওরাও পালন করে, ওটা আমরা গিয়ে পুজো করি। তাহলে এই দুদিনই মকর এবং এই দুদিনই আপনারা আমরাই গিয়ে পুজো করি। তারাও সেটা বলছেন যে এখানে চন্দ্রকেতুগড়ের আদি বাসস্থান ছিল, তাই আমরা যেহেতু চন্দ্রকেতুগড়ের প্রতিষ্ঠিত মন্দির, তাই পুরোহিতকে আমরা এখানে ডেকে আনি। তাদের কাছে আগে আমি জেনেছি, অতএব সেই সূত্রে আপনার কাছে আমি আরো নিশ্চিত হয়ে গেলাম। যাকে আমরা বেলদা থেকে এসেছি, এটা একটা আমরা ডকুমেন্টারি বা তথ্যচিত্র বানিয়ে মানুষের কাছে দেব, তাই আপনার এইটুকু আপনাদেরকে আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ। আপনারা আমাদের মন্দিরের তুলে ধরুন, চারিদিকে প্রচার হোক, লোক জানুক, পুরনো ইতিহাস পুরনো জিনিস প্রচার হোক। আমরাও চাই, আমরা বাইরে থেকে যারা আসেন সবাইকে আমরা বলি আপনারা যাতে মন্দির তো সবারই, কারো একার নয়, মন্দির সবারই, ঠাকুর সবারই। সে পূজক একজন থাকতে পারেন, কেউ পুজো করেন, সে ঠিক আছে, আমি আজকে পুজো করছি, পরবর্তীকালে অন্য কেউ পুজো করবে, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু মন্দির সারা জীবন রাজাদের আমল থেকে গেছে, থেকে এসছে, থেকে যাবে সারা জীবন। দেবতার পুজো সব দিনই হবে, কেউ কোনোদিন যত বিজ্ঞান আসু যাই আসু দেবতাকে বাদ দিয়ে কেউ কিছু কখনো করতে পারবেও না। পুজো সারা জীবন হবে, যাতে মন্দিরের প্রচার হয়, ঠাকুরের নাম চারিদিকে প্রচার হয়, সেই ব্যবস্থা আপনারা করছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের তরফ থেকে।
কোন দিন বেশি আসেন? পুজো সোমবার দিন পুজো, এরকম প্রতিদিন ভক্তরা থাকেন। সোমবার দিন বেশি হয়। আমাদের এখানে শিবরাত্রি মেলা হয়, একবার 10 দিন 12 দিনের মেলা হয়। শিবরাত্রির সময় প্রচুর ভক্তের সমাগম হয়। রাত্রে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা থাকে, চারিদিকে প্রদীপময় হয়ে যায়। আমাদের 10 দিন ধরে মেলা চলে, এক নাগারে 10 দিন ধরে মেলা চলে এখানে। এবং মেলা খুব জাঁকজমক মেলা হয়, খুব জাঁকজমক মেলা হয়। এবং আমাদের মেলা পুরো জেলা পরিষদ থেকে পারমিশন করেই মেলা হয় এখানে। না, এখনকার নিয়ম তাই তো, প্রশাসনকে জানিয়ে তো করতে হবে। আমাদের পুরো ফায়ার থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসনের অনুমতি নিয়ে তারপরে আমরা মেলা। আমরা মন্দির দর্শন করলাম, করে আমরা গড়দুয়ারে এসেছি। তো অতনুবাবু আপনাদেরকে গড়দুয়ার সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছেন যে এখানে কি বা এখানকার মাহাত্ম্যটা কি। এটা একেবারেই জঙ্গলের মাঝখানে একটা জায়গা। মন্দিরের পুরোহিত যে কথাটা বলছিলেন, সেই কথার সূত্র ধরে আমরা এখানে এসে পৌঁছেছি। এটা মন্দিরটা ছিল মুরলী খালের পূর্ব দিকে, আর এটা আমরা মুরলী খালের পশ্চিম দিকে গড়দুয়ার মৌজাতে এসেছি। মন্দিরের পুরোহিতের তথ্য অনুযায়ী এবং অন্য তথ্য অনুযায়ী এটাই ছিল চন্দ্রকেতু রাজার গড়, এবং তার কারণ নামের সূত্রেই এই এলাকাটা চন্দ্ররেখা এলাকা বলে বলা হয়। এবারে দীর্ঘকাল রাজার শাসন তো কবে শেষ হয়ে গেছে, পরবর্তীকালে আদিবাসীরাই এই জায়গাটা নিয়ন্ত্রণ করতেন, এবং এই গড়ের এটাই ছিল পূর্ব দিকের মুখ। তাই এই মুখের কাছে আদিবাসীদের বিশ্বাস যে তাদের দেবী এখানে রয়েছেন। আমরা যে দেবী মূর্তি তো নেই, আদিবাসীদের তো কোনো দেবী মূর্তি থাকে না, তাই তারা এই পাথরকে পূজা করছেন। এবং বিভিন্ন সময়, অর্থাৎ বছরে দুবার, দুর্গাপূজার নবমীর দিন এবং মকর সংক্রান্তির দিন এখানে পূজা হয়। এবং 6 বিঘা জমি পেয়েছেন বলে স্বস্তিনী মন্দিরের পুরোহিত যে পতি পরিবার, তাদের কেউ প্রতিনিধি, তারা মকর সংক্রান্তির দিন এবং দুর্গাপূজার নবমীর দিন এখানে এসে পূজা করেন। তারা 6 বিঘা জমির সূত্রেই এই বন্ধনটা বজায় রেখেছেন, এবং ওদের বক্তব্য হচ্ছে যে চন্দ্রকেতু রাজার গড় ছিল এখানে, এবং আদিবাসীরা যেহেতু সেই গড় দেখাশোনা করত, তাই তাদের দেবীকে পূজা করার দায়িত্ব আমাদের। এবং পূজার সময় এই মাটির ঘোড়া এবং মাটির হাতিগুলি দেওয়া হয়, এবং আদিবাসীরা তাদের বিশ্বাস করেন যে এই দেবীকে পূজা করলে আমরা ভালো থাকব। এইবারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা বিশাল অংশ, ভেতরে প্রায় 200 একর জায়গা, সেটা কোনো দখলে নেই। তার পাঁচিলের অবশিষ্টাংশটুকু রয়েছে, আমরা সেই পাঁচিলের কিছু অংশ হয়তো দেখতে পাবো। তাই ওমেলির গ্যাজেটে 1911 সালে যেটা প্রকাশিত হয়েছিল, সেই গেজেটে বলা হচ্ছে যে এই চন্দ্রকেতু গড়ের ভেতরে 2টো ঘর ছিল, যার কোনো দরজা ছিল না। পরবর্তীকালে তার কোনো অবশিষ্ট নেই, লোকে পাঁচিল থেকে পাথর তুলে নিয়ে গিয়েও ঘর বানিয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি এখানটায় তো আমরা এসে বর্তমান দেখলাম যে জঙ্গল টাইপের, মানে বছরে তো 2বার পুজো হয়, তার জন্য আমি বলছি যে এখানে তাহলে পুজোর সময় মানে প্যান্ডেল বা পরিষ্কার করা হয়, পরিচ্ছন্ন করেন। এবং নবমীর দিন যে পূজাটা হয়, সেটা আদিবাসীদের অন্যরকম এক বিশ্বাস। সেটা হচ্ছে, তারা মনে করেন তাদের এক দেবতা ছিলেন, সেই দেবতাকে দুর্গা নামের এক মহিলা ভুলিয়ে নিয়ে চলে যান ষষ্ঠীর দিন, এবং তারা সপ্তমীর দিন থেকে তার রাজাকে খুঁজতে বেরোয়। নবমীর দিন তারা বুঝতে পারে যে রাজা কোথাও নেই, রাজা কোথাও ওই মহিলার সঙ্গে রাজা কোথাও চলে গেছেন। তাই এই 3 দিন ধরে তারা যে দুঃখের গান গাইতে গাইতে রাজাকে খোঁজে, সেই দুঃখের গান সমাপ্তি করে নবমীর দিন। তাই তারা সেদিনের পূজাকে বলে দাসাই পূজা। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক কিছু জানলাম আমরা। তাহলে আজকে আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো শেষ করার আগে যেটা বলার, যে আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা যারা বিশেষ করে আজকে নতুন আমাদের এই চ্যানেলটি দেখছেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিচিত মহলে শেয়ার করে দেন। এই বলছি, এই বলে আজকে আমাদের এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।